হরমুজকে নিজেদের ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ। আমেরিকার বিরুদ্ধে যুদ্ধে ইরানি জয়ী, দাবি আব্বাস আরাকচির। ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে নেয়ার নির্দেশ। বেলুচিস্তানের নিরাপত্তা বাহিনীর অভিযানে 9 সন্ত্রাসী নিহত। এবং প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে অগ্রগতি হলে জানানো হবে। দ্বিপক্ষীয় স্বার্থ বজায় রেখেই ঢাকার সাথে সম্পর্ক, মন্তব্য জয়সওয়ালের। স্বাগত আন্তর্জাতিক বুলেটিনে, আমি লাইবা জান্নাত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। হরমুজ প্রণালীকে আমেরিকার অংশ দাবি করে একটি মানচিত্র প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এই মানচিত্রের একটি ছবিও পোস্ট করেছেন তিনি। এর জবাবে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিয়াবাদি বলেছেন, হরমুজ নিয়ে ট্রাম্পের বিভ্রম দ্রুত কাটাতে হবে। আমেরিকার হুমকির কাছে তেহরান মাথা নত করবে না বলে জানিয়েছেন তিনি। চুক্তি অনুযায়ী সব শর্ত পূরণ না করা পর্যন্ত কৌশলগত এই জলপথ বন্ধই থাকবে। ইরান পরাজিত হওয়ার পর হরমুজকে আমেরিকার ভূখণ্ড হিসেবে ঘোষণা দেয়া হবে, এমন কথা আগেই বলেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করলেনও তাই। হরমুজ প্রণালীকে নিজেদের নতুন ভূখণ্ড হিসেবে চিহ্নিত করে ট্রুথ সোশ্যালে একটি মানচিত্র প্রকাশ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট। তবে ট্রাম্পের এমন দাবির জবাব দিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি। সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেন, মানচিত্রে পারস্য উপসাগর নামটি সঠিকভাবে লিখলেও হরমুজ প্রণালী নিয়ে বিভ্রান্তিতে ভুগছেন আমেরিকার প্রেসিডেন্ট। ট্রাম্পের এই ভুল ধারণা শিগগিরই শুধরানো না হলে তেহরান নিজেই তা সংশোধন করে দেবে বলে সতর্ক করেন তিনি। এদিকে হরমুজ প্রণালীর উপর নিয়ন্ত্রণ বজায় রাখতে প্রতিবেশী ওমানকেও হুমকি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট। এতে কোনো বাধা দিলে ওমানের ওপর বোমা হামলার হুমকি দেন তিনি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, যুদ্ধের লক্ষ্য ছিল ইরানকে আত্মসমর্পণ করানো। তবে তেহরান কখনোই নতি স্বীকার করবে না, বরং তারা যুদ্ধে জয়ী হয়ে আমেরিকাকে নিজস্ব শর্ত মানতে বাধ্য করছে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, মধ্যবর্তী চুক্তির প্রতিশ্রুতিগুলো পূরণ না হওয়া পর্যন্ত প্রণালীটি বন্ধ থাকবে। আমেরিকার পক্ষ থেকে নৌ অবরোধ প্রত্যাহার, তেল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া এবং আটক থাকা সম্পদ না ছাড়লে হরমুজ প্রণালী খুলে দেয়া হবে না বলে হুঁশিয়ার করেছে তেহরান। আমানুর রহমান, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আমেরিকার সাথে সংঘাত শেষে ইরানই জয়ী হয়েছে বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। নিজস্ব শর্তে যুদ্ধবিরতি অর্জনে তারা ওয়াশিংটনকে বাধ্য করেছেন বলেও দাবি করেন তিনি। মঙ্গলবার শিক্ষকদের এক সম্মেলনে আব্বাস আরাকচি জানান, অগ্রহণযোগ্য প্রস্তাব প্রত্যাখ্যান করে তারা শক্ত হাতে লড়াই চালিয়ে যান, যা পরবর্তীতে আমেরিকাকে ইরানের শর্তেই যুদ্ধবিরতিতে আসতে বাধ্য করে। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইরানের ওপর শর্তহীন আত্মসমর্পণ চাপিয়ে দিতে চাওয়া পক্ষগুলোই দ্রুত আলোচনার জন্য অনুরোধ করতে শুরু করে। এর পথ ধরেই 60 দিনের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ইরানের পরমাণু কর্মসূচি বন্ধে ওয়াশিংটনের কাঙ্ক্ষিত বা চাপিয়ে দেয়া চুক্তিতে কোনোভাবেই রাজি হবে না তেহরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেন, যে কোনো হামলার কড়া জবাব দিতে প্রস্তুত ইরানের সশস্ত্র বাহিনী। এর আগে ইরানের সাথে সমঝোতা স্মারকের মেয়াদ শেষ হতেই ইরানকে আত্মসমর্পণের আহ্বান জানান আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে সংঘাত এড়াতে দুই পক্ষকেই আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ এবং তুর্কি। 60 দিনের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হলেও ইরান আমেরিকা চুক্তির ক্ষেত্রে কোনো অগ্রগতির দেখা মিলছে না। হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের পরমাণু নিরস্ত্রীকরণে আমেরিকা যেমন চুক্তি চায়, তেহরান তা বাস্তবায়নে রাজি হবে না বলে মনে করছেন তিনি। তবে যে চুক্তি হোক না কেন, তেহরানকে পরমাণু অস্ত্র অর্জনের কোনো সুযোগ দেবে না ওয়াশিংটন। ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শর্ত না মানলে ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কোনো নির্দিষ্ট সময়সীমা বা তাড়াহুড়ো তার নেই। এর আগে ফক্স নিউজকে দেয়া
সাক্ষাৎকারে ইরানকে আত্মসমর্পণের আহ্বানও জানান ট্রাম্প। ইরান একটি চুক্তি করতে চায়, কিন্তু আমরা যে ধরনের চুক্তিকে প্রয়োজনীয় মনে করছি তারা সেরকম কিছু করবে না। দেখুন, আমাদের লক্ষ্য পরিষ্কার, ইরান কিছুতেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না। তবে ট্রাম্পের এই আহ্বান শুরুতেই নাকচ করে দিয়েছে তেহরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেন, কোনো চুক্তি চাপিয়ে দেয়া যাবে না। যে কোনো হামলার কড়া জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত ইরানের সশস্ত্র বাহিনী। ট্রাম্প দাবি করেন, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বা আইআরজিসির সাথে গোপন আলোচনা চালাচ্ছে তার প্রশাসন। তবে ট্রাম্পের এমন দাবিকেও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে আইআরজিসি। সংঘাতের পারদ পৌঁছেছে হরমুজ প্রণালীতেও। ওমানের সাথে জাহাজ চলাচলের আলাদা একটি সমঝোতা হলেও ইরান স্পষ্ট জানিয়েছে, আমেরিকার সাথে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে হরমুজে পূর্ণ আক্রমণাত্মক পদক্ষেপ নেবে তারা। এই পরিস্থিতিতে নতুন করে সংঘাত বিস্তৃত হওয়ার আশঙ্কায় উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব সম্প্রদায়। যুদ্ধের অবসানে ইরান ও আমেরিকাকে আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান জানান জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এছাড়া ট্রাম্পের সাথে ফোনালাপে সংঘাত নিরসনে সব রকম সহায়তার আশ্বাস দিয়েছেন তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। HM আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছে দেশের সুপ্রিম কোর্ট। পিটিআই প্রধানের স্বাস্থ্যের অবনতি নিয়ে দল এবং পরিবার দীর্ঘদিন ধরেই উদ্বেগ ও আবেদনের পর এই আদেশ দেয়া হলো। দীর্ঘদিন পর স্বস্তির বার্তা পেল পাকিস্তান তেহরিকি ইনসাফ পিটিআই। কারাবন্দী দলটির প্রতিষ্ঠাতা ইমরান খানকে হাসপাতালে পাঠানোর নির্দেশ দিয়েছে পাকিস্তানের সুপ্রিম কোর্ট। इमरान खान साहब को अडयाला जेल से यहाँ इस्लामाबाद में शिफा इंटरनेशनल अस्पताल में मुंतकिल किया जाए। মঙ্গলবার সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্য নিয়েও উদ্বেগ জানায় দেশটির সর্বোচ্চ আদালত। কারা কর্তৃপক্ষের দেয়া স্বাস্থ্য প্রতিবেদনে নানা অসঙ্গতির সমালোচনাও করেন বিচারকরা। এরপরই ইমরান খানকে 2 দিনের মধ্যে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে সরিয়ে নেয়ার নির্দেশ দেওয়া হয়। ইমরান খানের আইনজীবী জানিয়েছেন, পিটিআই নেতার চিকিৎসা পর্যবেক্ষণের জন্য 3 সদস্যের বোর্ড গঠনের কথা জানিয়েছে আদালত, যেখানে থাকবেন পিটিআই নেতার বোন উজমা খান ও ব্যক্তিগত চিকিৎসক ফয়সাল সুলতান। এছাড়াও পরিবারের সাথে সাক্ষাৎ ও 2 ছেলের সাথে ইমরান খানকে কথা বলার অনুমতি দিতেও সরকারকে নির্দেশ দিয়েছে আদালত। আগামী 16 সেপ্টেম্বর শুনানির পরবর্তী দিন পর্যন্ত হাসপাতালেই রাখতে হবে ইমরান খানকে। কয়েক মাস ধরেই কারাবন্দী ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ জানিয়ে আসছে স্বজন ও দলের সদস্যরা। বিদেশে থাকা ইমরানের 2 ছেলের অভিযোগ, বাবার সাথে কথা বলার অনুমতি পান না তারা। এছাড়াও আদিয়ালা কারাগারে লুকিয়ে ইমরান খানের চোখের চিকিৎসার পর তার এক চোখের দৃষ্টিশক্তি প্রায় ফুরিয়ে এসেছে, এমনটাই দাবি করছে পিটিআই। যদিও ইমরান খানের ব্যাপারে কট্টর অবস্থান ধরে রাখা শেহবাজ শরীফ সরকার এসব অভিযোগ উড়িয়ে দিয়েছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা রানা সানাউল্লাহর দাবি, পিটিআই প্রধানকে সর্বোচ্চ চিকিৎসা ও সুবিধা দেয়া হয়। 2022 সালে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। বিভিন্ন অভিযোগে 2023 সালের অগাস্টে কারাবন্দী হন এই নেতা। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের বিষয়ে অগ্রগতি হলে সেটা সবাইকে জানানো হবে। কথা জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, দ্বিপক্ষীয় স্বার্থের ভিত্তিতে বাংলাদেশের সাথে ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী সম্পর্ক চায় ভারত। বিকেলে নিয়মিত ব্রিফিংয়ে তারেক রহমানের ভারত সফরে ঢাকার শর্ত, জ্বালানি চাহিদা, তিস্তার সংকট এবং বাংলাদেশের জঙ্গি তৎপরতা নিয়ে জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদনের বিষয়গুলোও উঠে আসে। কয়েক দিন ধরেই প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা ঘিরে চলছে জল্পনা কল্পনা। মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনেও উঠে এলো সেই প্রসঙ্গ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, এ বিষয়ে যে কোনো অগ্রগতি সবাইকে জানানো হবে। The visit of the Prime Minister of Bangladesh on this particular matter, when I have an update, I will surely share with you. প্রধানমন্ত্রীর সফরের আগে শেখ হাসিনা এবং ওসমান হাদির হত্যাকারীদের প্রত্যর্পণে ঢাকার দেয়ার শর্ত নিয়েও প্রশ্ন করা হয়। তবে জয়সওয়াল জানান, প্রত্যর্পণের বিষয়ে দিল্লির প্রতিষ্ঠিত প্রক্রিয়ায় যাচাই বাছাই চলছে। Our position on the press conference by the former Prime Minister needs no repetition. On the issue of extraditions, our consistent position has been, and you are well aware of that these requests are being examined
as part of our established processes. ভারত থেকে বাংলাদেশের অতিরিক্ত জ্বালানি আমদানির অনুরোধ খতিয়ে দেখার কথা জানিয়ে জয়সওয়াল বলেন, পারস্পরিক স্বার্থের ভিত্তিতেই ঢাকার সাথে গঠনমূলক সম্পর্ক চায় নয়াদিল্লি। India desires positive, constructive and forward-looking relations with Bangladesh based on mutuality of interest and reciprocity. বাংলাদেশে আল কায়েদার তৎপরতা চেষ্টা নিয়ে জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদন এবং ভারতের গোয়েন্দা সংস্থার র প্রধানের ঢাকা সফর নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, সন্ত্রাসবাদ সবার জন্যই উদ্বেগের এবং সেটি যৌথভাবে মোকাবিলা করা হবে। Terrorism and security matters are something that should concern everybody because it is a common scourge for all of us and we want to together fight this problem. সংবাদ সম্মেলনে উঠে আসে তিস্তা চুক্তি নিয়ে ঢাকার প্রতিক্রিয়া এবং তিস্তা প্রকল্পে চায়নার সম্ভাব্য সহায়তা প্রসঙ্গ। মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, পানি বিষয়ক যে কোনো আলোচনার জন্য দুই দেশের যৌথ নদী কমিশন ও প্রতিষ্ঠিত মাধ্যম রয়েছে। They have to be done through the bilateral joint rivers mechanism or joint rivers commission that we have with Bangladesh along with the structured dialogue mechanisms that are there in place. মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। পাকিস্তানের বেলুচিস্তানে বিভিন্ন এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়েছে নিরাপত্তা বাহিনী। এই অভিযানে 9 জনেরও বেশি সন্ত্রাসী নিহত হয়েছেন। মঙ্গলবার অপারেশন রাদুল ফিতনা 3 এর আওতায় এসব অভিযান চালানো হয়েছে। নিরাপত্তা সূত্র জানিয়েছে, জিয়ারাত ও হারনাইনের মধ্যবর্তী পাহাড়ি এলাকায় সন্ত্রাসীদের অবস্থানের খবর পেয়ে বড় ধরনের একটি অভিযান চালানো হয়। এতে 8 সন্ত্রাসী নিহত হয় এবং তাদের আস্তানাটিও ধ্বংস করা হয়। অন্যদিকে সুরাব জেলার হাজিকা গ্রামে পৃথক অভিযানে আরও এক সন্ত্রাসী নিহত হয়েছে। অভিযানে নিহত সন্ত্রাসীদের কাছ থেকে গোলাবারুদ, ম্যাগজিন, হ্যান্ড গ্রেনেড, ওয়াকিটকি, একটি মোটরসাইকেল সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। নিরাপত্তা সূত্র জানিয়েছে, সন্ত্রাসবাদ পুরোপুরি নির্মূল এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। গাজায় আগামী 30 দিনের মধ্যে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের নিরস্ত্রীকরণ প্রক্রিয়া শুরু হতে পারে বলে আশা করছে আমেরিকা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে বৈঠকের পর এই কথা জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত জ্যারেড কুশনার। তবে ইসরায়েল পূর্ণ নিরস্ত্রীকরণ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সেখান থেকে কোনো সেনা প্রত্যাহার বা পুনর্গঠন কাজ শুরু হবে না বলে স্পষ্ট করেছে ইসরায়েল। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গঠিত বোর্ড অফ পিসের উদ্যোগে গাজায় সংঘাত নিরসনে অগ্রগতির আভাস মিলল। সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে প্রায় 4 ঘণ্টা ব্যাপী বৈঠক করেন ট্রাম্পের বিশেষ দূত জ্যারেড কুশনার ও বোর্ড অফ পিসের প্রতিনিধি এবং ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। বৈঠক শেষে কুশনার জানান, গাজা পুনর্গঠন এবং ইসরায়েলের আত্মরক্ষার অধিকার নিয়ে দুপক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি দূর করা সম্ভব হয়েছে। ফক্স নিউজকে কুশনার জানান, 1 মাসের মধ্যে হামাসের নিরস্ত্রীকরণ শুরু হতে যাচ্ছে বলে আশা করছেন তিনি। আর 2 থেকে 3 মাসের মধ্যে সব অস্ত্র হস্তান্তর ও সুড়ঙ্গ ভরাট করার কাজ শুরু হতে পারে বলে আশা করছে ওয়াশিংটন। গাজার সংকট সমাধানে দুই পক্ষ সহায়তা করলে শিগগিরই বড় ধরনের অগ্রগতি সম্ভব বলেও মনে করছেন কুশনার। জ্যেষ্ঠ এক ইসরায়েলি কর্মকর্তা জানান, চুক্তির প্রথম ধাপ হিসেবে আমেরিকার জেনারেল জাসপার জেফার্সের তদারকিতে হামাসের সব অস্ত্র বাজেয়াপ্ত করা হবে। ইসরায়েল আলোচনায় স্পষ্ট করেছে যে হামাস সম্পূর্ণ অস্ত্রমুক্ত না হওয়া পর্যন্ত গাজা থেকে সেনা সরানো হবে না। গাজায় হামাসের সব হালকা ও ভারী অস্ত্র এবং সুড়ঙ্গ ধ্বংস নিশ্চিত না হওয়া পর্যন্ত সামরিক কৌশল অপরিবর্তিত রাখবে তেল আবিব। কুশনার আরও সতর্ক করেন যে পুরোপুরি অস্ত্র ত্যাগ না করলে ইসরায়েলের পরবর্তী সামরিক অভিযানে পূর্ণ সমর্থন দেবে ওয়াশিংটন। এর আগে মিশরে হামাস প্রধান খলিল আল হাইয়ার সঙ্গে বৈঠক করেন কুশনারের নেতৃত্বে আমেরিকার প্রতিনিধি দল। সেখানে গাজার নতুন টেকনোক্র্যাট সরকারের কাছে অস্ত্র হস্তান্তরের সম্মতি জানায় হামাস। পরে গাজায় যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে ইসরায়েল ইচ্ছা করেই নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলে অভিযোগ করে হামাস ও অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠীগুলো। এদিকে যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটিতে মানবিক ও নিরাপত্তা পরিস্থিতি মোকাবেলায় 2টি নতুন কর্মদল বা ওয়ার্কিং গ্রুপ গঠনের ঘোষণা দিয়েছে ইসরায়েল ও বোর্ড অফ পিস। এর একটি কাজ করবে জনস্বাস্থ্য স্যানিটেশন নিয়ে, অন্যটি হামাসের নিরস্ত্রীকরণ নিয়ে। তবে ইসরায়েল গাজা পুনর্গঠনের আগে হামাসের নিরস্ত্রীকরণের শর্ত জুড়ে দেয়ায় শান্তি প্রক্রিয়ার মূল লক্ষ্য অর্জনে বড় ধরনের বাধা তৈরি হয়েছে। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।
ইউক্রেনের খার্কিভে রুশ মিসাইল হামলায় অন্তত 10 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত 17 জন। মঙ্গলবার সকালে উত্তর পশ্চিমাঞ্চলের ভয়াবহ এই হামলার কথা নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক মাধ্যমের ভিডিওতে ধ্বংসস্তূপে পরিণত হওয়া ভবন, আগুন ও বিস্ফোরণের দৃশ্য তুলে ধরেন তিনি। বেসামরিক স্থাপনায় মস্কোর হামলার বিষয়ে তীব্র সমালোচনাও করেছে কিয়েভ। একই সাথে পশ্চিমা দেশগুলোর প্রতি আবারও আকাশ প্রতিরক্ষা মিসাইল পাঠানোর আহ্বান জানান প্রেসিডেন্ট জেলেনস্কি। তবে এখন পর্যন্ত হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি ক্রেমলিন। ফিলিপিন্সের একটি হাই স্কুলে বন্দুক সহিংসতায় সন্দেহভাজন হামলাকারী সহ 2 শিক্ষার্থী নিহত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার সকাল 8টার দিকে দেশটির দক্ষিণাঞ্চলীয় জাম্বোয়াঙ্গা শহরে এই ঘটনা ঘটে। আতেনেদে জাম্বোয়াঙ্গা ইউনিভার্সিটি পরিচালিত স্কুলটির 9ম শ্রেণীর এক শিক্ষার্থী পিস্তল ও রাইফেল নিয়ে ক্লাসরুমে ঢুকে এলোপাথারি গুলি চালায়। এতে ঘটনাস্থলে 10ম শ্রেণীর এক শিক্ষার্থী নিহত হয়। এরপর ওই অস্ত্রধারী নিজের আগ্নেয়াস্ত্র দিয়ে আত্মহত্যা করে। এর আগে হামলার পুরো ঘটনা সামাজিক মাধ্যমে সরাসরি সম্প্রচার করে ওই শিক্ষার্থী। ইউনিভার্সিটির প্রেসিডেন্ট জানান, এই ঘটনার পর এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ওই শিক্ষার্থী ঠিক কী কারণে এই ঘটনা ঘটিয়েছে সেটি খতিয়ে দেখা হচ্ছে। মাঠের পর মাঠ জুড়ে ছড়ানো লাল টমেটো দেখে যেন মনে হয় এক বিশাল লাল গালিচা। তুর্কির দক্ষিণ পূর্বাঞ্চলীয় দিয়ারবাকির প্রদেশে রোদেলা আবহাওয়ায় এভাবেই খোলা মাঠে শুকনো হচ্ছে হাজার হাজার টন টমেটো। প্রাথমিক প্রক্রিয়াজাতকরণের পর এসব টমেটো রপ্তানি হয় বিশ্বের বিভিন্ন দেশে, যা শেষ পর্যন্ত ব্যবহৃত হয় মুখরোচক পিৎজা এবং নানা ধরনের সস তৈরিতে। মাইলের পর মাইল জুড়ে যেন লাল গালিচা বিছিয়ে রাখা হয়েছে। তুর্কির দিয়ারবাকির প্রদেশে অগাস্টের প্রখর রোদে প্রাকৃতিকভাবে শুকানো হচ্ছে হাজার হাজার টন টমেটো। বছরের এই সময়টিতে গোটা অঞ্চলের কৃষি অর্থনীতি গতিশীল হয়ে ওঠে। জমি থেকে তোলার পর বিস্তীর্ণ মাঠে সারিবদ্ধভাবে বিছিয়ে দেয়া হয় এসব টমেটো। এরপর ছুরিতে 2 খণ্ডে কেটে ওপরে ছিটানো হয় পরিমাণ মতো লবণ। প্রখর রোদে টানা কয়েকদিন শুকানোর পর এগুলো পাঠানো হয় চূড়ান্ত প্রক্রিয়াজাতকরণ কারখানায়। আমাদের উৎপাদিত এসব টমেটো যাচ্ছে বিশ্বের নানা দেশে। ইউরোপের পিৎজা কিংবা লোভনীয় সব খাবারের যে সস ব্যবহার করা হয় তা তৈরি হয় আমাদের এই টমেটো থেকেই। দিয়ারবাকিরের মতো প্রত্যন্ত অঞ্চল থেকে বিশ্ববাজারে পণ্য পাঠাতে পেরে আমরা গর্বিত। তাপমাত্রা যখন 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায় তখনও মাঠে একটানা কাজ করেন শত শত মৌসুমি কৃষি শ্রমিক। খোলা মাঠে অস্থায়ী তাঁবু গেড়ে পুরো মৌসুম কাটে তাদের। মাথার ওপর তীব্র রোদ থাকলেও এটি তাদের জীবন জীবিকার মূল অবলম্বন। গ্রীষ্মের পুরো সময়টা টমেটোর কাজ নিয়েই আমাদের থাকতে হয়। তাঁবুতেই আমাদের বসবাস। রোদ আর গরম যতই থাকুক, বেঁচে থাকার তাগিদে আমাদের কাজ করতে হয়। উন্নত মানের কারণে আন্তর্জাতিক বাজারে তুর্কি টমেটোর চাহিদা দিন দিন বাড়ছে। বিশেষ করে ইউরোপের খাদ্যশিল্পে রোদে শুকানো এই টমেটোর কদর আকাশচুম্বী। কঠোর পরিশ্রম ও প্রকৃতির অনন্য উপাদান, এই দুইয়ের মেলবন্ধনে তৈরি তুর্কি টমেটো বৈশ্বিক খাদ্য তালিকায় যুক্ত করছে নতুন স্বাদ। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। চারপাশে যুদ্ধের আতঙ্ক আর অবিরাম সংঘাত, আর এর মধ্যেই ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছের একটি গ্রাম হয়ে উঠেছে একখণ্ড শান্তির ঠিকানা। উষ্ণ দেশের উদ্দেশ্যে পাড়ি জমানোর আগে সেখানে জড়ো হয়েছে শত শত সাদা সারস এবং বক। যুদ্ধের এই কঠিন সময়ে প্রকৃতির এমন স্নিগ্ধ রূপ স্থানীয়দের একটু হলেও স্বস্তি এনে দিচ্ছে। যুদ্ধের এই কঠিন সময়ে ইউক্রেনের এই অতিথি পাখিগুলো স্থানীয়দের মনে এনে দিয়েছে স্বস্তি। গাছের ডাল, ঘরের চাল কিংবা বিদ্যুতের তার, সবখানেই সারস ও সাদা বকের আনাগোনা। দূর দূরান্ত থেকে উড়ে আসা পাখিগুলো গ্রামটিকে বানিয়ে তুলেছে তাদের সাময়িক ঠিকানা। মানুষ ও প্রকৃতির এই নিবিড় সম্পর্ক স্থানীয় বাসিন্দাদের জুগিয়েছে মানসিক শক্তি। 85 বছর বয়সী মাইকোলা জীবনের এই প্রান্তে এসে পাখিগুলোর মাঝেই খুঁজে পেয়েছেন শৈশবের স্মৃতি ও আপন এক ভুবন। প্রতি বছর বকগুলোর ফিরে আসা আমাদের ভীষণ আনন্দ দেয়। গ্রামের প্রায় প্রতিটি খুঁটিতে ওদের বাসা। বকগুলো যখন উঠোনে ঘুরে বেড়ায়, মানুষের কাছাকাছি আসে, তখন মনটা জুড়িয়ে যায়। সবাই ওদের খুব ভালোবাসে। ইউক্রেনের জাতীয় পাখি হিসেবে পরিচিত এই বকগুলোকে সৌভাগ্য ও সুদিনের প্রতীক মনে করা হয়। গ্রামের প্রায় প্রতিটি খুঁটি ও ছাদ এখন তাদের দখলে।
ছোটবেলা থেকে বকদের সঙ্গে আমার সখ্যতা। আমার জন্মস্থান রিভেনিউ অঞ্চলেও বক ছিল। আমি তাদের ভীষণ ভালোবাসতাম। আজও আমি তাদের সময় দেই, কথা বলি। ওদের দেখাশোনাই এখন আমার জীবন। ইউরোপ ছেড়ে আফ্রিকার উষ্ণ অঞ্চলে পাড়ি জমানোর সময় হলেও পর্যাপ্ত খাবারের টানে এখানে থেকে গেছে অনেক বক। যুদ্ধবিধ্বস্ত এই দেশে বকদের এমন উপস্থিতি ইউক্রেনবাসীর মনে জুগিয়েছে বেঁচে থাকার নতুন প্রেরণা। সংঘাত মানুষের জীবন ওলটপালট করে দিতে পারে, কিন্তু প্রকৃতির আপন গতি কেউ থামিয়ে রাখতে পারে না। কিয়েভের এই ছোট্ট গ্রামটি আবারও মনে করিয়ে দেয় সব প্রতিকূলতার মাঝেও মানুষের সাথে প্রকৃতির এই মেলবন্ধনেই লুকিয়ে আছে বেঁচে থাকার আসল প্রেরণা। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আর ছিল আন্তর্জাতিক বুলেটিনে। চ্যানেল ওয়ানের সাথেই থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলোতে।